এসে বা যেটা আমরা রাইটিংটা লিখি সেটাই হচ্ছে academic essay writing. This form of writing guides the reader's comprehension of the subject by concentrating on factual arguments and logical reasoning. So এখানে কি হচ্ছে, এখানে factual arguments এবং logical reasoning থাকে, logical থাকে এবং হচ্ছে arguments থাকে with facts দিয়ে হচ্ছে যাতে রিডারদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এইটা তারপরে আমরা দেখি হচ্ছে কি ফিচার্স অফ রাইটিং, অর্থাৎ এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, হ্যাঁ, একাডেমিক এসের কিভাবে লিখতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রাকচার। An academic article always contains an introduction, a thesis statement and a conclusion amongst others. So introduction এ থাকছে, ঠিক আছে, এবং সেখানেই হচ্ছে আমার থিসিস স্টেটমেন্টটা থাকবে যেটা ফার্স্ট লাইন বলা হয়। ওকে, তারপরে হচ্ছে কি থাকে, কনক্লুশন থাকে। সো আমার ইন্ট্রোডাকশন আরো বডি প্যারাগ্রাফস থাকে, তারপরে থিসিস স্টেটমেন্ট থাকে, কনক্লুডিং প্যারাগ্রাফ থাকে। The thesis statement is usually in the introductory paragraph. So thesis statementটা থাকে কোথায়, আমার introductory paragraph এ থাকে। Presenting the definition and summary of the major points in the document. So ওটা কি থাকে, thesis statementটা হচ্ছে মেজর পয়েন্টস থাকে, ঠিক আছে, এবং সামারিটা থাকে। সো আসলে মেইন থিমটা কি সেটাই হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকে এবং ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে কি আমার থিসিস স্টেটমেন্ট। The body of the article builds on the points of the thesis statement and the conclusion summarizes the points, explaining the deductions and their importance. সো কি হচ্ছে যে যেটা হচ্ছে বডি প্যারাগ্রাফটা সেটা হচ্ছে কি থিসিস স্টেটমেন্টের উপর বিল্ড আপ হয়, অর্থাৎ থিসিস স্টেটমেন্টটা দেওয়া হয় এটা থিম বোঝার জন্য, তারপরে থিমটাকে কি করা হয় বডি প্যারাগ্রাফে এক্সপ্লেইন করা হয়। আর কনক্লুশন পয়েন্টটা আমরা কি করি, আমরা হচ্ছে যে হোল যে রাইটিংটা আমরা আর্গুমেন্টটা আমরা যেটা প্রেজেন্ট করলাম সেটা সামারাইজ করে আমরা শেষ করি, ঠিক আছে, এক্সপ্লেনিং দ্য ডিডাকশনস, অর্থাৎ এর রেজাল্টটা কি আসলো, ঠিক আছে, আমরা কি করলো এবং তার ইম্পর্টেন্সটা, ঠিক আছে, এটা আমরা কনক্লুশনে রাখি। সো এটা গেল হচ্ছে স্ট্রাকচার। এরপর হচ্ছে ফর্মাল টোন, অর্থাৎ আমার এসের টোনটা কিরকম হবে, ঠিক আছে, পার্সন। So formal টোনটা দেখি, academic writers communicate their thoughts using a formal tone to display their knowledge and professionalism about a subject. So কি করে তারা একটা ফর্মাল টোন ইউজ করে যাতে তাদের নলেজ এবং তারা যেটা প্রফেশনালি জিনিসটা হচ্ছে প্রফেশনালিজম, ঠিক আছে, যে জিনিসটা তার প্রফেশনালিজমের পরিচয় দিয়েছে সেই সাবজেক্ট সেটা সম্বন্ধে হচ্ছে প্রেজেন্ট করে। They commonly use a third person point of view in writing to show neutrality. So formal টোনটা কি করা হয় এখানে হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ ব্যবহার করা হয়। এরপরে আসি হচ্ছে কি অবজেক্টিভ আর্গুমেন্ট, অর্থাৎ আমি যে এই এসের যে হচ্ছে আমার যে এক্সপ্লেনেশনটা, ঠিক আছে, সেই এক্সপ্লেনেশনটাই তো আর্গুমেন্ট। সো আর্গুমেন্টটা আমার অবজেক্টিভ হতে হবে কিরকম, একাডেমিক রাইটিং এইমস টু প্রেজেন্ট অ্যান আর্গুমেন্ট দ্যাট হ্যাজ এভিডেন্স টু সাপোর্ট ইট। সো আমার আর্গুমেন্টটা কি করতে হবে, ওই এভিডেন্সের উপর বেস করে। Writers use facts and evidence from substantial research to back up their remarks and major arguments. So কি করে facts এবং evidence হচ্ছে use করে। They convey an argument objectively without mentioning their personal opinions or preconceptions by using evidence and analysis. So তারা কি করে objectively use করা মানে হচ্ছে আমি আমার কোনো পার্সোনাল ওপিনিয়ন বা আমার কোনো পার্সপেক্টিভ আমি সেখানে তুলে ধরবো না, ঠিক আছে, সেটা আমি তুলে ধরতে পারি হচ্ছে কনক্লুডিং এ, বাট যে যখন এক্সপ্লেনেশনটা আমি করব তখন সেখানে কি করব, আমাকে নিউট্রাল পজিশন থেকে আমাকে হচ্ছে আর্গুমেন্টটা ডেভেলপ করতে হবে। তারপর হচ্ছে রিসোর্স ইউসেজ, ঠিক আছে, সো আমরা যে একাডেমিক এসেটা লিখবো রিসোর্স কি কি হতে পারে, একাডেমিক ওয়ার্ক প্রোভাইডস এ মিডিয়াম ফর রাইটার্স টু ডিসপ্লে দেয়ার নলেজ অফ এ সাবজেক্ট, সাপোর্ট দেয়ার আর্গুমেন্টস উইথ এভিডেন্স অ্যান্ড সাইট দেয়ার সোর্সেস, usually including a bibliography with their writing.
আপনারা যখন পরবর্তীতে অ্যাসাইনমেন্ট লিখবেন, তখন আপনাদের হচ্ছে রেফারেন্স পার্ট একটা রাখতে হবে। রেফারেন্স পার্টে কি? যে আপনি হচ্ছে যা, যা লিখেছেন এগুলো আপনি কি কোনো বই থেকে নিয়েছেন বা অনলাইন সোর্স থেকে নিয়েছেন, ঠিক আছে? ওগুলোর একটা লিস্ট আপনাকে একদম শেষ পেজে লিখতে হবে। সেটাইকে বলা হচ্ছে বিব্লিওগ্রাফি অর রেফারেন্স, ঠিক আছে? আপনি যদি মাল্টিপল বুকস থেকে রেফারেন্স নিয়ে থাকেন, মাল্টিপল বুকস সেটার ইয়ে করতে হবে। অনলাইন সোর্স থেকে যদি অনলাইন কোনো হচ্ছে ওয়েবসাইট থেকে আপনি এটা ইনফরমেশন নিয়ে থাকেন, সেই অনলাইন ওয়েবসাইটের হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে মেনশন করতে হবে। ঠিক আছে? না হলে এটা কি হবে? এটা আপনার হচ্ছে একাডেমিক এসে এটা মানেই হবে না। এটা হচ্ছে প্রুফ যে হচ্ছে এটা প্রুফ আপনাকে থাকতে হবে যে এগুলো আপনি কোথা থেকে নিয়েছেন। যাতে পরবর্তীতে যারা পড়বে তারা যেন ওই ওয়েবসাইট গুলোতে যেয়ে আপনার হচ্ছে এই এসের এটা সত্যতা যাচাই করতে পারে। A bibliography is a list of all the books, scholarly articles and other sources that a writer has used when writing their text. So কি করে বুকস হতে পারে, আর্টিকেল হতে পারে, অনলাইন যেকোনো সোর্স হতে পারে, ঠিক আছে? সেখান থেকেই হয়ে থাকে। সো এই ৪ টা পয়েন্ট রাখলাম। এটা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকবে, ঠিক আছে? একাডেমিক essay writing কি? What is academic essay writing and the key features of essay writing, ঠিক আছে? সো এইটা হচ্ছে গেল। এরপরে আমরা আসি হচ্ছে নিউজপেপার আর্টিকেল রাইটিং, ঠিক আছে? এই যে নিউজপেপারে যে হচ্ছে বিভিন্ন আম আ এ রাইট আপ পাবলিশ করা হয়, ঠিক আছে? সেই রাইট আপ গুলো পাবলিশ করার কিন্তু আছে যে কিছু আছে যারা হচ্ছে জার্নালিস্ট তারা হচ্ছে রিপোর্ট লিখে নিউজপেপারে, আবার কিছু আছে আপনার ওই আ এডিটোরিয়াল একটা পার্ট আছে নিউজপেপারে, সেখানে এডিটোরিয়ালে কি লিখে যেকোনো ফিচার লিখে, ঠিক আছে? কোনো সেটা হচ্ছে রিসেন্ট কোনো ইস্যু হোক বা যেটাই হোক, ঠিক আছে? তো নিউজপেপার আর্টিকেলটা কি? আর্টিকেলটা হচ্ছে ওই যে এডিটোরিয়াল পেজে যেটা হচ্ছে পাবলিশ করা হয়, ঠিক আছে? অথর থাকে, তারা লিখে, কলামনিস্ট থাকে, ঠিক আছে? তারাও এরকম রেগুলার লেখালেখি করে, ঠিক আছে? এরা কিন্তু আবার জার্নালিস্ট না। আপনি স্টুডেন্ট হিসেবে আপনি একটা কোনো রিসেন্ট কোনো ইস্যু নিয়ে আপনি হচ্ছে আর্টিকেল লিখতে পারেন। ঠিক আছে? যেমন আপনি ইচ্ছা করলে ধরেন গাঁজা ইস্যু নিয়ে একটা আপনি আর্টিকেল লিখতে পারলেন। সেটা এডিটোরিয়ালে আপনার হচ্ছে পাবলিশ হবে। ঠিক আছে? সো এডিটোরিয়ালের যেটা পাবলিশ হয় যে আর্টিকেলটা সেটাই হচ্ছে নিউজপেপার আর্টিকেল। আর যেগুলো আমরা অনেক কিছু রিপোর্ট দেখি, ক্রাইম রিপোর্ট, স্পোর্ট রিপোর্ট, ওটা দেখা যাচ্ছে যে জার্নালিস্ট তারা হচ্ছে ওটা পাবলিশ করে। ঠিক আছে? তো আমরা যেটা দেখব যে হচ্ছে জার্নালিস্ট ছাড়া যেটা হচ্ছে আপনি স্টুডেন্ট বা অন্য কোনো প্রফেশনে যদি আপনি কিছু লিখতে চান, আর্টিকেল বা কোনো কিছু পাবলিশ করতে চান আপনার কিছু, সেটাই হচ্ছে নিউজপেপার আর্টিকেল। সো ফরমেটটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে হেডলাইন থাকে, তাই না? A headline is an eye-catching title for your story which summarizes the information in just a few words. তো হেডলাইনটা কি হয়? আই ক্যাচিং হতে হয়, তাই না? যেমন হচ্ছে কি আই ক্যাচিং কেন হতে হয়? যাতে হচ্ছে ওই হেডলাইনটা দেখে মানুষ যাতে নিউজটা পড়ে যে, আল্লাহ এটা কি হলো? পড়ে দেখি ভিতরে। যেমন কি হতে পারে? যেমন হচ্ছে যখন ওই যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, তখন হচ্ছে এই জার্নালিস্টরা হচ্ছে টাইটেল করে যে বাজারে আগুন লাগছে। সো আগুনটা কি? আগুনটা হচ্ছে এই যে প্রাইস হাইক, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই জিনিসপত্রের ইনক্রিজিং যে প্রাইস হাইকটাকে এটাকে বলছে আগুন লাগছে। তো আগুন লাগছে তখন মানুষের একটু হচ্ছে বলবে যে আল্লাহ আগুন লাগছে, এটা তো একটা হচ্ছে আম পাবলিক প্লেস। আগুন লাগলে এখানে হতাহতের সংখ্যা বাড়তে পারে। ঠিক আছে? তো মানুষ যখন তখন পড়বে। ঠিক আছে? এইজন্য এটা কি করতে হয়? এটা খুবই হচ্ছে few words এ লিখতে হয় এবং এটা হচ্ছে eye catching বা হচ্ছে ইন্টারেস্টিং হচ্ছে হেডলাইন করতে হয়। Newspapers often use alliteration to make their headline sound really interesting. Alliteration কি? Repetition of consonant. ঠিক আছে? যেমন হচ্ছে
আ হি স্যাং সংস, ঠিক আছে? ওই যে স্যাং এস তারপরে সংস এর এস, ঠিক আছে? এভাবে হচ্ছে কি করে যে ওয়ার্ড গুলোর হচ্ছে যে ফার্স্ট সেটা হচ্ছে কি ব্যাপার? সো কি করে যে হচ্ছে গিয়ে হচ্ছে ফার্স্ট কনসোনেন্টটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সের কি করে যে হচ্ছে ফার্স্ট ওয়ার্ড গুলোর যেটা হচ্ছে ফার্স্ট অ্যালফাবেটটা সেটা হচ্ছে কনসোনেন্ট রাখে। ঠিক আছে? এটাকে বলে হচ্ছে অ্যালিটারেশন। তারপরে হচ্ছে কি থাকে সাব হেডলাইন থাকে, ঠিক আছে? দ্য সাব হেডলাইন ইজ এ শর্ট টাইটেল দ্যাট গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট দি রিপোর্ট, ঠিক আছে? সাব হেডলাইনটা কি করে আরেকটু ইনফরমেশন দেয়। ফর এক্সাম্পল যেমন বাজারে আগুন লাগছে, এটা হেডলাইন। তারপর নিচে আরেকটু ছোট করে সাব হেডলাইন লেখা থাকবে কি যে হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আম য ১০০ টাকা বেড়ে গিয়েছে। ঠিক আছে? এটাই হচ্ছে সাব হেডলাইনটা। এটা। তারপরে পিকচার্স থাকতে পারে। ঠিক আছে? পিকচার্স অপশনাল। পিকচার্স হচ্ছে এড করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে? Pictures usually have captions beneath them to explain what is being shown এবং পিকচারের নিচে ক্যাপশন দেয়া থাকে। যেটা আসলে কি, ঠিক আছে? যেটা কোনো অ্যাক্সিডেন্টের ছবি না কিসের ছবি অলওয়েজ হচ্ছে পিকচারের নিচে ক্যাপশন থাকে। এরপরে আসি হচ্ছে বডি প্যারাগ্রাফ। A body paragraph is a key section where the main ideas and arguments are developed. So body paragraph এ কি করে যে explanation দেন main ideas arguments সেখানে হচ্ছে develop করা কি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে body paragraph এ বলা হয়। It includes supporting information such as evidence, examples and clarity. Evidence থাকে, example থাকে এবং আরো clarity মানে আরো clearly explain করে বলা হয়। তারপরে আসি হচ্ছে কনক্লুডিং প্যারাগ্রাফ। সো কনক্লুডিং প্যারাগ্রাফ আমরা কি করি যে আমরা সামারাইজ করি, তাই না? একটু আগেই পড়লাম। The conclusion in article writing is the final section where the writer wraps up the discussion with a compelling closing statement or call to action. সো কি করে wrap up করে অর্থাৎ ডিসকাশনটা হচ্ছে সামারাইজ করে এবং কল টু অ্যাকশন অর্থাৎ কোনো কিছু স্টেপস নিতে হলে আর্জেন্ট কোনো মেজার নিতে হলে সেটা হচ্ছে সেখানে সেটা বলা হয়। ঠিক আছে? সো এবার আমরা একটা স্যাম্পল আর্টিকেল দেখি। ঠিক আছে? এটা হচ্ছে যে আর্টিকেলের এটা আমি দ্য ডেইলি স্টার নিউজপেপার থেকে নিয়েছি। ঠিক আছে? আর্টিকেলটা। সো এখানে আর্টিকেলটা কি? টেক আর্জেন্ট স্টেপস টু কার্ব ডেঙ্গু থ্রেট। এটা দেখেন হচ্ছে ফন্টটা কত বড়, তাই না? যেটা নরমাল রাইটিং এর থেকে এটার ফন্টটা অনেক বড় হয় এবং বোল্ড করা। ঠিক আছে? এবং কি ফিউ ওয়ার্ডস, ঠিক আছে? টেক আর্জেন্ট স্টেপস টু কার্ব ডেঙ্গু থ্রেট। এটা কিন্তু কোনো সেন্টেন্স না, ঠিক আছে? এ গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে এটা হচ্ছে হেডলাইনটা করা হলো। এরপরে আসি এই যে সাব হেডিং নিচে দেয়া আছে কি? অ্যাভয়েডিং এ মেজর আউটব্রেক উইল রিকোয়ার টাইমলি গভর্নমেন্ট ইন্টারভেনশনস। ঠিক আছে? এটা হচ্ছে আমার সাব হেডলাইন। এরপর এটা আমি পুরাটা পড়বো না। ঠিক আছে? এটা হচ্ছে যেটা হচ্ছে এগুলো মানে অনেক কিছু এক্সপ্লেইন করেছে। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এভিডেন্স, ফ্যাক্টস দিয়ে যে আর্টিকেলটা লিখা হয়েছে সেটা। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলছি? এখানে হচ্ছে অ্যাকর্ডিং টু দি ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডিজিএইচএস। ঠিক আছে? এখান থেকে আমরা কি করছি? একটা রিপোর্ট নিচ্ছি। ঠিক আছে? এটা আমার হচ্ছে কি এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে? যে এরকম একটা অর্গানাইজেশন আছে সেখান থেকে আমি রিপোর্ট নিচ্ছি। তাহলে ফ্রাইডে মর্নিং, ঠিক আছে? এখানে একটা মেনশন করা হয়েছে কখন, কোন সময়টা। তারপরে নাম্বার অফ ভিকটিম দেয়া আছে 2586, ঠিক আছে? সো এখানে নাম্বার অফ ভিকটিম, এই নাম্বার অফ ভিকটিমটা এই যে ডিজিএইচএস থেকে যে নেয়া হয়েছে, ঠিক আছে? সেইটা এগুলো কি ফ্যাক্ট এভিডেন্স এগুলো আমি মেনশন করছি, ঠিক আছে? যে রিপোর্ট এগুলো থাকতে হবে, নাহলে এটা কি হবে না বিলিভেবল হবে না। তারপরে হচ্ছে উম আর কি এই যে আর কি ইয়ে নেওয়া হয়েছে যে ব্রিটিউ ইন্ডেক্স বিআই, ঠিক আছে? এখান থেকে আবার হচ্ছে রিপোর্ট কালেক্ট করা হয়েছে। এখান থেকে হচ্ছে আবার ইনফরমেশন কালেক্ট করা হয়েছে। কি করেছে? এ মেজার অফ এডিস মসকিউটো ডেনসিটি অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ এখানে যে এডিস মশার যে ইয়েটা বেড়ে গিয়েছে সেখান থেকে নেয়া হয়েছে। ঠিক আছে? তারপরে হচ্ছে আবার এই যে এখানে দেখেন ডেট মেনশন করা হয়েছে। দ্য বিআই ভ্যালু ওয়াজ ওভার 10 in April compared to less than 10 on average last year.
ঠিক আছে? সো এই যে এইগুলো নাম্বার মেনশন করা হয়েছে, ঠিক আছে? সো এগুলো তারপরে হচ্ছে আবার এখানে BI could exceed 20 in June, সেখানে ডেট, টাইম, ডেট, তারপরে নাম্বার অফ ভিকটিম, তারপরে হচ্ছে অর্গানাইজেশন, সো এগুলো যখন বলা হচ্ছে তখন এটা কি করবে, মানুষ বিশ্বাস করবে, ঠিক আছে? সো এটা বলা হয়েছে। এরপরে আরো কি কি আসি, এরপরে হচ্ছে আরো যে বডি প্যারাগ্রাফ, ঠিক আছে? সো এখানে আরো বডি প্যারাগ্রাফে আরো কিছু এভিডেন্স বলা হয়েছে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে সিন্স উই নাও হ্যাভ অ্যাডমিনিস্ট্রেটরস ইন বোথ ডিএনসিসি অ্যান্ড ডিএসসিসি, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে, যে তারা কি কি আসলে মেজার নিয়েছে যে এই ডেঙ্গু আউটব্রেকটাকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, সেইটা। তারপর এখানে আবার এক্সপার্টস হ্যাভ সাজেস্টেড, ঠিক আছে, এগুলো হচ্ছে experts have suggested forming dedicated mosquito control units nationwide and establishing a specialized department comprising entomologists and epidemiologists to effectively address the heightened dengue risk there. So কি করা হচ্ছে, এখানে কি কি হচ্ছে আরো এক্সপার্ট নেওয়া যায়, এন্টোমোলজি যারা পোকামাকড় নিয়ে করে, তারপরে এপিডেমিওলজি যারা হচ্ছে এপিডেমিক সংক্রান্ত ইয়েতে কাজ করে, ঠিক আছে? সো এদেরকে কি করা উচিত, আরো বাড়ানোর কথা হচ্ছে, সেগুলো কি করছে, যে সাজেস্ট করছে, ঠিক আছে, সেগুলো যে মেজার নিতে হবে সেটাও বলছে। তারপর আবার হচ্ছে এখানে এই যে ডিজিএইচএস এর কথা আবার মেনশন করা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে গেল, এরপর হচ্ছে লাস্ট প্যারাগ্রাফ। সো লাস্ট প্যারাগ্রাফে কি করা হয়েছে, যে এখন আমাকে যে অ্যাকশনে যেতে হবে, অর্থাৎ কি কি অ্যাকশন গভর্নমেন্ট নিতে পারে, বা কি কি অ্যাকশন হচ্ছে জনগণ নিতে পারে, বা কি কি আমাদের হচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের যে অ্যাওয়ারনেসটা, সেটাগুলো কি করছে কনক্লুডিং প্যারাগ্রাফে বলা হচ্ছে, ঠিক আছে। So, since preventive measures are key to avoiding a major outbreak this year, the Ministry of Local Government, Rural Development and Cooperative must urgently issue directives to its departments to control the spread of Aedes mosquitoes. ঠিক আছে, তাহলে এই যে অ্যাকশনে যাচ্ছে, যে কি করা উচিত, এটাকে প্রিভেন্ট করা উচিত, অর্থাৎ একটা সলিউশন দিচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, যে ম্যানেজিং ব্রিডিং গ্রাউন্ড, সেটাকে ব্রিডিং গ্রাউন্ড ম্যানেজ করতে হবে, তারপরে ক্লিনলিনেস, ঠিক আছে, এগুলো আমাদের মেইনটেইন করতে হবে। এরপরে আবার কি বলছে, মোরওভার রেগুলার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস মাস্ট বি কন্ডাক্টেড টু ইনফর্ম সিটিজেন্স অ্যাবাউট দি ডেঙ্গুতে, যেটা বলছিলাম যে সিটিজেনদেরকে কি করতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইন করতে হবে। তারপরে টাইমলি ইন্টারভেনশনস আর এসেনশিয়াল টু প্রিভেন্ট এ সিমিলার সিচুয়েশন সিমিলার টু 2023 when 1705 people lost their lives, ঠিক আছে। সো হচ্ছে গত 23 সালে কি অবস্থা ছিল সেটারও একটা হচ্ছে নাম্বারটা মেনশন করেছে। সো এখন দেখলেন তো যে হচ্ছে নিউজ পেপার আর্টিকেলে কি হচ্ছে, আমার এখানে হচ্ছে অথেন্টিক হচ্ছে সোর্স ইউজ করা হচ্ছে, তারপরে নাম্বার অফ ভিকটিমস ইউজ করা হচ্ছে, তারপরে বিভিন্ন হচ্ছে কি কি অ্যাকশনে যাওয়া যায় সেগুলো করছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনার নিউজ পেপার আর্টিকেল, এই এভিডেন্স ফ্যাক্টস এগুলো দিয়ে হচ্ছে কি করতে হবে, দেন আমি হচ্ছে কনক্লুশনে বললাম যে এই আমাকে যেতে হবে, ঠিক আছে। সো দিস ইজ নিউজপেপার আর্টিকেল। আর টপিক দিয়ে দিব, ঠিক আছে, পরীক্ষার জন্য যেটা পড়তে হবে সেই টপিক আমি দিয়ে দিব নেক্সট উইক। এরপরে আসি আমাদের হচ্ছে লাস্ট টপিক, ঠিক আছে, ফর্মাল ইমেইল রাইটিং। সো ফর্মাল ইমেইল রাইটিং এ যদি আপনার ইমেইলটা আপনি ওপেন করেন কম্পোজে, সেখানে ফার্স্টে কি থাকে, যে টু থাকে, তাই না, আপনি যাকে সেন্ড করবেন ইমেইলটা, তারপরে কি থাকে, এবং সেখানে পাশে কি থাকে, এই যে কার্বন কপি, ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ আপনি এখানে যতজনকে আপনি ইমেইল হচ্ছে সেন্ড করতে চান, ঠিক আছে, এইটা থাকে। তারপরে কি থাকে, টু এর নিচে সাবজেক্ট লাইন থাকে, ঠিক আছে, যে সাবজেক্ট লাইনে আপনার টপিকটা কি নিয়ে সেটা আপনি সেখানে লিখবেন।
তারপরে কি থাকে, তারপরে হচ্ছে যে বক্সের মতো একটা জায়গা থাকে নিচে, সেখানে আপনি হচ্ছে হচ্ছে আপনার যে হচ্ছে টপিকের যে এক্সপ্লেনেশন বা যে বিষয় টপিকটা নিয়ে আপনি লিখবেন সেটা আপনি এক্সপ্লেন করেন। তারপরে বেস ট্রিগার্স, আপনার নেম, তারপরে হচ্ছে নিচে কি থাকে, সেন্ড অপশন থাকে এবং সেন্ড অপশনের পাশে কিন্তু আরো কিছু আইকন থাকে, অ্যাটাচমেন্ট আইকন থাকে, তারপরে হচ্ছে ইমোজি থাকে, ঠিক আছে? এই টাইপের অনেকগুলো কিন্তু পাশে আইকন থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ইমেইলের ফরম্যাট, তাই না? এখন আমরা দেখি হচ্ছে স্যাম্পল ইমেইল। সো আমার কোশ্চেন হচ্ছে এইটা, suppose you want to get a fully funded scholarship to study at a foreign university. Write a formal email to your professor specifying your personal details, academic background, and why you are interested in applying for this scholarship. Ask the professor for any guidance or advice on how to strengthen your application. ঠিক আছে? সো আপনাদের হচ্ছে এক্সামে কিন্তু ফরমাল ইমেইল থাকবে, ঠিক আছে? সো ফরমাল ইমেইলটা কি, যে আপনি প্রফেসরের কাছে দিচ্ছেন বা হচ্ছে আগে যেমন হচ্ছে যে এটা বিজনেস হচ্ছে লেটার শিখিয়েছি, ঠিক আছে? সো এটা হচ্ছে লেটারটা আপনি হচ্ছে যেটা লেটার হিসেবে আপনি লিখে জমা সাবমিট করে দিবেন বা সেন্ড করে দিবেন। তো ইমেইলও হচ্ছে এই ব্যাপারটাও ঠিকই, যে আপনি ওরকমই অ্যাপ্লিকেশন বা লেটারই লিখছেন বাট ইমেইলে আপনি ওটা লিখছেন। আর বিজনেস লেটারটা হচ্ছে আপনি ওটা লিখলেন, লিখে আপনি প্রিন্ট করে আপনি ওটার হচ্ছে হার্ড কপিও জমা দিতে পারেন বা হচ্ছে ওটার ওই লেটারটা আপনি সফট কপিও জমা দিতে পারেন, ঠিক আছে? আলাদা করে লিখে। আর ইমেইলটা হচ্ছে যে ইমেইলের বক্সে এটাকে হচ্ছে আপনি একবারে ওখানে টাইপ করে সেন্ড করে দিলেন, ঠিক আছে? এটাই দুটাই পার্থক্য, এছাড়া আর কোনো হচ্ছে তেমন কোনো ই নেই। ওখানে আপনি ইমেইলে ওখানে টাইপ করে লিখছেন আর লেটারটা আপনি হয়তো হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড ফাইলে আপনি ওটা টাইপ করে তারপর ওটা আপনি সফট কপিও জমা দিতে পারেন, প্রিন্ট করে হার্ড কপিও জমা দিতে পারেন, এটাই। সো আমরা তাহলে ইমেইলের ফরম্যাটে আমরা যাই, তাহলে ফার্স্টে হচ্ছে টু, ঠিক আছে? এই ইমেইলটা যেটা টপিকটা দেখি, তো ফার্স্টে টু তে হচ্ছে তার ইমেইল অ্যাড্রেসটা, যে প্রফেসর তার ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে মেনশন করবেন। তারপরে সাবজেক্ট লাইনটা আমার কি হবে, সিকিং গাইডেন্স ফর অ্যাচিভিং ফুললি ফান্ডেড স্কলারশিপ। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বুঝে নেই। এই কোশ্চেনটা কি হচ্ছে, আপনি স্টুডেন্ট, আপনি ফরেন ইউনিভার্সিটিতে মাস্টার্স, এমএসসি বা পিএইচডি আপনি ডিগ্রি নিতে যাবেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশনটা লিখবেন সেটা মনে করেন হচ্ছে আপনি হয়তো কাউকে আপনার টিচারকে নিয়ে আগে দেখিয়ে একটা রাফ করলেন, একটা ড্রাফট করলেন, ড্রাফটটা আপনি আপনার টিচারকে দিয়ে দেখিয়ে নিতে চান। কারণ হচ্ছে কি, যেটা এই স্কলারশিপের যেগুলো ব্যাপার এগুলো যে কোনো মানে ঠিকঠাক মতো না লিখতে পারলে ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এইটা, যে হচ্ছে আস্ক দি প্রফেসর ফর এনি গাইডেন্স অর অ্যাডভাইস অন হাউ টু স্ট্রেংথেন ইউর অ্যাপ্লিকেশন। আপনি এখন এই অ্যাপ্লিকেশনটা লিখলেন, লিখে আপনার প্রফেসরকে দিয়ে দেখিয়ে নিলেন যে স্যার আমার এই ইমেইল এই কি বলে এই আমার অ্যাপ্লিকেশনের হচ্ছে রাইটিংটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। সো আপনি লিখতে হলে তখন আপনাকে হচ্ছে প্রফেসররা ঠিকঠাক করে দিল যে না আরো কিছু লিখো বা কিছু অ্যাড করো বা কিছু সাবস্ট্রাক্ট করো এখান থেকে, এটাই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এই জন্য কি বলছে যে সিকিং গাইডেন্স ফর অ্যাচিভিং ফুললি ফান্ডেড স্কলারশিপ, ঠিক আছে? যদি প্রফেসর উনি যদি বাইরে থেকে ডিগ্রি নিয়ে থাকে তাহলে তো উনি এই প্রসেস গুলোর মধ্যে দিয়েছেন, তাহলে উনি কি করতে পারে, তখন উনি হচ্ছে হেল্প করতে পারেন, ঠিক আছে? এইটা। সো সিকিং গাইডেন্স ফর অ্যাচিভিং ফুললি ফান্ডেড স্কলারশিপ, এখানে অ্যাট কোনো একটা ইউনিভার্সিটি, ঠিক আছে? হয়তো চাইনিজ ইউনিভার্সিটি বা জাপান কোন একটা ইউনিভার্সিটির নাম আপনি এখানে মেনশন করে দিলেন, ঠিক আছে? So dear sir or madam, I am writing to first প্যারাগ্রাফটা। সো ফার্স্ট প্যারাগ্রাফটা কি হয়, আমি যেটা বিজনেস লেটারে বলেছি যে পারপোজ অফ দি লেটার অথবা আপনার পারপাসটা কি, ঠিক আছে? সেই পারপাসটা কি হচ্ছে যে আপনি হচ্ছে গাইড চাচ্ছেন, ঠিক আছে? সেটা আপনি সেই গাইডেন্সটার জন্য এখানে আপনার পারপোজ হচ্ছে আপনি প্রফেসরের কাছে গাইডেন্স চাচ্ছেন বা অ্যাডভাইস চাচ্ছেন, ঠিক আছে? সেই পারপাসটাই আপনি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে আপনি মেনশন করবেন।
কি বলছে, আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই স্ট্রং ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং ফর দি নেম অফ স্কলারশিপ এখানে বলবেন, ঠিক আছে, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পারসুইং ইয়োর ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে, আপনি ত্রিপলিতে হয়তো আপনি এমএসসি করতে যাবেন, তাহলে আপনি সেখানে সেটা মেনশন করে দিবেন অ্যাট ইউনিভার্সিটি নেম, ঠিক আছে, এটা যে ইউনিভার্সিটিতে আপনার ইচ্ছা সেই ইউনিভার্সিটির একটা নাম আপনি এখানে বলে দিলেন, ঠিক আছে। অ্যাজ এ ডেডিকেটেড অ্যান্ড মোটিভেটেড স্টুডেন্ট আই এম এক্সাইটেড অ্যাবাউট দি অপরচুনিটি to continue my education and contribute to the academic community at university নামটা, and I am seeking your guidance to help me achieve this goal, ঠিক আছে। সো এখানে অ্যাচিভ, সো আমার ফার্স্ট প্যারাগ্রাফটা কি গেল, আমার পারপাসটা গেল যে আমি আপনার কাছে কি চাচ্ছি, গাইডেন্স চাচ্ছি, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে, এরপরে আরো কিছু এক্সপ্লেইন করছে, কামিং ফ্রম ইয়োর হোম কান্ট্রি। সো কামিং ফ্রম এখানে আপনি কি বলছেন, বাংলাদেশের কথা বলবেন, ঠিক আছে, কান্ট্রি, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল কোনো ইয়েতে যাবেন তো আপনাকে হচ্ছে কান্ট্রির নাম উল্লেখ করতে হবে। আই হ্যাভ অলওয়েজ হ্যাড এ ডিপ passion for our field of study and a strong desire to make a meaningful impact in this field. I chose এই যে ইউনিভার্সিটিটাতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন সেটার নাম ডিউ টু ইন আউটস্ট্যান্ডিং রেপুটেশন ইন ইয়োর ফিল্ড অফ স্টাডি। এখন কথা হলো আপনি যখন ত্রিপলিতে ফর এক্সাম্পল আপনি হচ্ছে ত্রিপলিতে আপনি এমএসসি করবেন, ঠিক আছে, তখন আপনি দেখবেন যে আগে ওই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কিরকম, ওই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টটা ভালো কিনা, ঠিক আছে, এগুলো আপনি আগে কিন্তু সার্চ করে দেখবেন। আপনি কিন্তু হুট করেই হচ্ছে এক যে কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে মানে চাইলেন বা ই করলে হবে না। আপনি হয়তো যে ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছা হলো ওইটা দেখা গেল ত্রিপলি ডিপার্টমেন্টটা ভালো না, ঠিক আছে, ধরে নিলাম। বেশিরভাগ এটা খুবই কম হয় যে ফরেন ইউনিভার্সিটিতে মানে হয় না যে ধরো অন্যান্য হয়তো ডিপার্টমেন্টের তুলনায় হয়তো ওটা খুব বেশি ভালো না, তখন আপনি ওটাতে তো অ্যাপ্লাই করবেন না। তো এই জন্য এটা বলে নিচ্ছি যে রিজনটা কি, যে আপনি কেন ওই ইউনিভার্সিটিটা চয়েস করছেন, যে ওটার র্যাঙ্কিং ভালো, ওটার এডুকেশন কোয়ালিটি খুবই ভালো, ওটার হচ্ছে ডিগ্রি সার্টিফিকেটটার দাম আছে, ঠিক আছে, এই জন্য। সো বলছে কি যে আই চোজ দিস ইউনিভার্সিটি ডিউ টু ইটস আউটস্ট্যান্ডিং রেপুটেশন ইন field of study, and I am confident that the rigorous curriculum and diverse academic environment will provide me with the necessary skills and knowledge to excel in my chosen career path. So এরপরে প্যারাগ্রাফে আপনি কেন এই ইউনিভার্সিটিটা চয়েস করছেন সেটা আপনি বলে নিলেন, যেটা কারিকুলাম আর ডাইভার্স একাডেমিক এনভায়রনমেন্ট আছে, যেটা আপনার পছন্দ হয়েছে যার জন্য, এবং এটা রেপুটেশন ভালো যার জন্য আপনি ইউনিভার্সিটিটা চয়েস করছেন, ঠিক আছে, এইটা গেল। তারপরে প্যারাগ্রাফে কি বলবেন, এই যে আপনার পার্সোনাল ডিটেইলস বলবেন, ঠিক আছে, পার্সোনাল ডিটেইলসে কি আসবে, আপনি কোন কান্ট্রি থেকে সেটা বলবেন, তারপরে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আপনার বিএসসি আপনি করেছেন উইথ সিজিপিএ, আপনার সিজিপিএ কত সেটাও মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টার্নশিপ অর এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্স, আপনার কোথাও যদি ইন্টার্নশিপ করে থাকেন বা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে তো হচ্ছে নিশ্চয়ই জব টবে থাকে বা নাও থাকতে পারে, যেটাই থাকুক সেইটা হচ্ছে আপনি হচ্ছে মেনশন করবেন, ঠিক আছে। বা যদি এটা কিছুই নাই থাকে তাহলে হচ্ছে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি হচ্ছে এই ইউনিভার্সিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হ্যাঁ, ওইতো তাহলে তো আর কথাই নাই। তাহলে এটা সেটা বলে দিবেন যে আমি কোন অর্গানাইজেশনে বা কোন একটা কোম্পানিতে আমি হয়তো ৬ মাস ইন্টার্ন ছিলাম, ঠিক আছে? এবং ওই ইন্টার্ন থাকাকালীন আমি কি, কি এক্সপেরিয়েন্স ডেভেলপ করেছি, কি, কি এক্সপেরিয়েন্স নিয়েছি। যেমন লিডারশিপ হতে পারে, তারপর আপনি গ্রুপ ওয়ার্ক করতে পারেন। তারপরে হচ্ছে যখন খুবই কোম্পানির হয়তো চ্যালেঞ্জিং সিচুয়েশন আসলো, সেই সিচুয়েশন গুলো আপনি নিতে পারেন। ঠিক আছে? এই জিনিসগুলো তখন আপনি কি করবেন? মেনশন করবেন। ঠিক আছে? যে যখনই আপনি চ্যালেঞ্জ গুলো নিতে পারবেন বা হচ্ছে তখনই কিন্তু এটা ভালো। কারণ আপনি যখন ফরেন একটা কান্ট্রিতে যাচ্ছেন আপনার মানে ওখানে ল্যান্ড করার সাথে, সাথে আপনি চ্যালেঞ্জের ল্যাঙ্গুয়েজ, ফুড, কালচার এগুলো সবকিছুতেই হচ্ছে আপনি হচ্ছে এগুলোতে এক্সপোজ হয়ে যাবেন। ঠিক আছে? সো যার জন্য কি হচ্ছে, সো আপনাকে এই চ্যালেঞ্জ গুলো যে যত বেশি আসলে নিতে পারে তার জন্য আসলে
বাইরে পড়ালেখা করাটা আসলে ভালো, ঠিক আছে? আর এখন তো অনেক যাচ্ছে, এখন তো প্রচুর, আগে এতই যেত না, এত স্টুডেন্ট হচ্ছে যেত না, এখন বেশিরভাগই চলে যাচ্ছে। প্রায় 60% স্টুডেন্ট এরকম মানে চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তারপরে আপনার করবেন হচ্ছে যে আইএলটিএস আপনাদের হচ্ছে লাগে মনে হয়, জিআরই লাগে মনে হয়, ঠিক আছে? আইএলটিএস বা জিআরই তে আপনার স্কোরটা কত লাগে সেটা মেনশন করে দিবেন, ঠিক আছে? যে এত আমার স্কোর আছে, আমি এটা করেছি, ঠিক আছে? এটাও বলে দিবেন, ঠিক আছে? যা যা আপনার লাগে, ঠিক আছে? এটাও মেনশন করে দিন, এটা বলতে ভুলে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনি মেনশন করে দিবেন। সো এইটা হচ্ছে এগুলো কয়েকটা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটা প্যারাগ্রাফে বলতে পারেন, পার্সোনাল ডিটেইলস আরেকটা প্যারাগ্রাফ নিতে পারেন, তারপরে হচ্ছে ইন্টার্নশিপের জন্য আরেকটা প্যারাগ্রাফ নিতে পারেন, ঠিক আছে? এরকম করতে পারেন যদি অনেক লিখা থাকে। যদি খুব কম কম থাকে তাহলে এগুলো একটা বা দুইটা প্যারাগ্রাফে শেষ করে ফেলতে পারেন, ঠিক আছে? যদি ইন্টার্নশিপ এমপ্লয়মেন্টে অনেক কিছু আপনার মেনশন করা থাকে তাহলে এটা একটা আলাদা প্যারাগ্রাফ নিতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম না, এখানে আপনি যত মানে ইচ্ছা প্যারাগ্রাফ নিতে পারেন। যদি এক লাইন প্যারাগ্রাফ কিন্তু কি হয় মিনিমাম হচ্ছে 5 লাইন থাকতে হয়, যদি 1 লাইন 2 লাইনের কিন্তু প্যারাগ্রাফ করা যাবে না, ঠিক আছে? যদি আপনার দেখা গেল সবকিছু মিলেই 4-5 লাইন হচ্ছে তাহলে এটা একটা প্যারাগ্রাফ করে ফেলবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে এক একটা প্যারাগ্রাফ আমার অনেক কিছু লিখা আছে দেন হচ্ছে আপনি ওগুলো প্যারাগ্রাফ করে লিখবেন। আর যদি সবগুলো মিলে 4-5 লাইন দেখা যাচ্ছে যে কারো জব এক্সপেরিয়েন্স কেউ দিতে চাচ্ছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যদি না হয় তখন তো আর হচ্ছে এটা বড় হবে না, হবে না। তবে আমি বলবো আপনারা দিবেন, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আপনি স্কলারশিপের জন্য আপনি ট্রাই করছেন, এটা হচ্ছে বানিয়ে হলেও দিবেন, ঠিক আছে? হয়তো আপনি জব হোল্ডার না, বাট আপনার এই কোম্পানিতে ইন্টার্নশিপ করার ইচ্ছা আছে, বা ওই কোম্পানিতে হচ্ছে কিছুদিনের জন্য চাকরি করার ইচ্ছা আছে, ওটা একটু বলে দিবেন, ঠিক আছে? একটু বানিয়ে হলেও বলে দিবেন, কোনো সমস্যা নাই। একাডেমিক ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিবেন, ত্রিপলি এটা তো আপনারা করছেনই, সমস্যা নাই। সিজিপিও মেনশন করে দিলেন, ঠিক আছে? এমন না যে এখানে সবকিছু আপনার একদম ফ্যাক্ট ইনফরমেশন আপনার দিতে হবে, কারণ এখন আপনি আন্ডার গ্র্যাড, তাই না? মানে এটা যেহেতু করছেন এটা আন্ডার গ্র্যাডেরই আপনি করছেন, সো হচ্ছে আপনি এখানে এগুলো মেনশন করে দিবেন, তাহলে এটা ভালো হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ গেল। তারপরে যে আইএলটিএস বা জিআরই ওটার কথা মেনশন করে দিবেন, ওখানে কি কি স্কোর আপনি করেছেন সেটাও বলে দিবেন। তারপরে আসি হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফে, যে এনক্লোজড উইথ দিস ইমেইল প্লিজ ফাইন্ড মাই কমপ্লিটেড স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম, academic transcripts, letters of recommendation and any other required documents, ঠিক আছে? যদি আরো কিছু ডকুমেন্ট থেকে থাকে সেগুলো হচ্ছে বলে দিবেন, ঠিক আছে? আই এম কমিটেড টু, যেমন হতে পারে ওই যে আপনার ইন্টার্নশিপে আপনি যে কোম্পানিতে ছিলেন ওটার একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এটার সাথে আপনি করে দিবেন, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে? I am committed to utilizing the scholarship funds responsibly and efficiently, ensuring that they contribute to my academic and personal growth, ঠিক আছে? এটা কিন্তু যে বিজনেস লেটারে যেরকম বলেছিলাম যে সিভি হচ্ছে অ্যাটাচ করে, ওখানে বলছিলাম যে শুধু সিভি অ্যাটাচ করে দিচ্ছে, আর এখানে যেহেতু আপনি ফরেন কান্ট্রিতে যাচ্ছেন দেখেন আপনার অনেক ডকুমেন্ট লাগছে, এগুলো তো জাস্ট কয়েকটা, বাট আপনি যখন এমনি করতে যাবেন প্রচুর ডকুমেন্ট লাগবে আপনার, ঠিক আছে? সো এইটা। তারপরে কি বলছে, আই এম ট্রুলি গ্রেটফুল ফর দি কনসিডারেশন অফ মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড এম এক্সাইটেড অ্যাবাউট দি পসিবিলিটি অফ বিকামিং ওই যে সেই হচ্ছে যে ইউনিভার্সিটি নেম সেটা স্টুডেন্ট, থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন, বেস্ট রিগার্ডস বা সিনসিয়ারলি ইয়োর্স দিয়ে ফুল নেম। সো এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এই যে কোশ্চেনটা দিয়েছি তার কিন্তু ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ এই লাইনগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন, এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। শুধু আপনি এই যে পার্সোনাল ডিটেইলস, একাডেমিক ব্যাকগ্রাউন্ড এটা আপনি আপনার মতো তৈরি করেন, শুধু এই প্যারাগ্রাফটা আপনি আপনার মতো তৈরি করবেন, ঠিক আছে? এখানে কিভাবে দিবেন আপনার হচ্ছে যেভাবে আপনার দিতে ইচ্ছে শুধু এই প্যারাগ্রাফটা রেডি করবেন, এছাড়া বাকি এখান থেকে আপনি এগুলো নিতে পারেন, ঠিক আছে? এটা আমি আপলোড দিয়ে দিব ক্লাসরুমে, এটা হচ্ছে করতে হবে, কারণ এগুলো ছাড়া না, এই জিনিসটা না দিতে হলে তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে? সো বাকি যেটা আপনার পার্সোনাল ডিটেইলস, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? এবং আমি চাবো যেন সবকিছুই থাকে, তাহলে জিনিসটা হবে, নাহলে আপনার কি হবে যদি এগুলো না থাকে তাহলে এটা সুন্দর হবে না, এবং
হচ্ছে এটা হচ্ছে কি হবে না, অ্যাপ্লিকেশনটা কিন্তু হচ্ছে রিজেক্ট করে দিবে এমবেসি থেকে। ঠিক আছে? তো সবকিছু লাগবে। যদি আপনারা মনে করেন ওখানে ড্রাইভিং লাইসেন্সের হচ্ছে ইয়ে থাকতে হবে, কি বলে, যদি আপনি ড্রাইভিং শিখে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্সেরও ডকুমেন্ট থেকে থাকে। ঠিক আছে? সো এগুলো লাগে কিন্তু ওখানে ড্রাইভিং ইয়ে করা শিখা এগুলো লাগে আরকি। সো এটাই হচ্ছে এই ইমেইল। ঠিক আছে? এটা ইমেইল এবং এটার হচ্ছে টপিক। ঠিক আছে? আরো টপিক আমি হচ্ছে এক্সামের জন্য দিয়ে দিব। ঠিক আছে? আপাতত এটা একটা থাকলো এই। সো এই ৩ টা টপিক আজকে পড়ালাম, এটা আপলোড দিয়ে দিব। আপনাদের কি আর অন্য কোনো কোয়েশ্চেন আছে? না হলে আমি রোল কল করে ক্লাস শেষ করে দিব। এই কি বলে, এই প্রেজেন্টেশন টপিক, অ্যাসাইনমেন্ট এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম বলছিলাম বিএসসি এর পরে কি এমএসসি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এমএসসি এর পরে কি পিএইচডি ম্যাম? এমএসসির পরে আপনাকে হচ্ছে এমফিল আছে। এটা মনে হয় এটা আমাদের দেশে সম্ভবত এমফিল করে তারপরে হচ্ছে পিএইচডি তে হচ্ছে ট্রান্সফার করে। আর আপনি যদি বাইরে করতে চান তাহলে আপনাকে বাইরে এমএসসি করেই আপনি সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ঠিক আছে? কিন্তু আমাদের দেশে এটা না। আমাদের দেশে এমফিল করে তারপরে হচ্ছে পিএইচডি তে ঢুকতে হয়। যে দেশে যে সিস্টেম। ম্যাম এমএসসি কয় বছর কোর্স? এমএসসি ১ বছর না, ১ বছরই তো। মাস্টার্স তো ১ বছর। হ্যাঁ, ওই তো সেটাই। ট্রিপলের কোর্স, ট্রিপলের এমআরসি কোর্স, এটা গ্যাপটা বিশেষ ভেরিয়েশন আছে অনেক ক্ষেত্রে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন টপিক এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে ফ্রাইডেতে অ্যাসাইনমেন্ট ২ টা সাবমিট হবে আর হচ্ছে প্রেজেন্টেশন নিব। ঠিক আছে? আচ্ছা, মিড টার্ম ৯ তারিখে কে দিচ্ছেন? জি ম্যাম, আমি দিচ্ছি। আপনি শুধু ম্যাম আমি দিব। আপনি দিছেন না মিড টার্ম? ম্যাম দিয়েছি কিন্তু ম্যাথ পরীক্ষা দিতে পারছিলাম না, আমার চাকরির পরীক্ষা ছিল তো। না, না, আমার কোর্সের কথা বলতেছি। আমার কোর্স